নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কত নিচে পড়লো টাকার দাম? টেনশনে মোদিজির ছুটছে কালঘাম। আমার না একটা অদ্ভুত অসুখ আছে মনে হয়। কি অসুখ রে? ঠিক আছিস তো? ঘুমজনিত অসুখ। ঘুমাতে ঘুমাতে হঠাৎ মনে হয় আমি অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছি। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। সেটা সবার সঙ্গে কম বেশি হয়েছে। এটা কোনো রোগ নয়, একে বলে হিপনিক জাক। এটা কোনো রোগ নয় বলছো? যাক বাবা, বাঁচা গেল। না, রোগ নয়। পড়ে যাওয়ার স্বপ্ন দেখা আর বাস্তবে পড়ে যাওয়া দুটো আলাদা। না, বাস্তবে পড়বো কেন? এ কি? সব ভারতবাসীর সঙ্গে, মানে আমাদের সঙ্গে তো তাই হলো। কি হলো আমাদের সঙ্গে? মোদিজি একগাদা স্বপ্ন দেখিয়েছিলেন। বিজেপির লোকজন বলতো আমেরিকা, চায়না, বাচ্চা। ভারতকে মোদি বিশ্বগুরু বানিয়ে দিয়েছে। তা তো বলতোই। তারপর কি হলো? কি আর হবে, ওই স্বপ্ন দেখতে গিয়ে অনেক উঁচু থেকে পড়ে গেলাম আমরা। ধুর, হেয়ালি করো না তো। কি হলো একটু খুলে বলো না। টাকার দাম পড়তে পড়তে তলানিতে ঠেকেছে, প্রায় 90 ছুঁই। মানে $1 দাম এখন 90 টাকা? ওরকমই। ইউপিএ জামানায় যখন টাকার দাম পড়তো তখন এই মোদিজি মনমোহন সিংকে কম অপমান করতেন না। আর আজকে পুরো চুপ, তাই তো? একদমই তাই। আর টাকার দাম পড়তে পড়তে কোথায় গিয়ে ঠেকেছে তুই জাস্ট দেখে নে এটা। ভারতীয় রুপির দাম প্রতি মার্কিন ডলারে 90-এর নিচে নেমে গেছে। দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল স্তর। এই পতন নিয়ে দেশে তীব্র সমালোচনা চলছে। মুদ্রার ওঠানামা অনেক সময় প্রযুক্তিগত মনে হলেও এমন ধারালো ও গভীর পতন সাধারণ মানুষের জীবনে সরাসরি ও তাৎক্ষণিক প্রভাব ফেলে। এমনকি ভারতীয় রুপি এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা। রুপির দুর্বলতায় জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বিদেশে পড়াশোনা বা ঘুরতে যাওয়া সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন সব স্তরে এর প্রভাব পড়ে। ভারত আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল, তাই রুপি দুর্বল হলে পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম বাড়ে। ধীরে ধীরে পরিবহন, খাদ্য সরবরাহ ও লজিস্টিক্সের খরচও বেড়ে যায়। এতে বাড়িতে ব্যবহৃত দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ে। স্মার্টফোন, ল্যাপটপ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মতো আমদানি নির্ভর পণ্য বেশি দামে বিক্রি হয়। বিদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ওপর বিপুল চাপ বাড়ে। টিউশন ফি, থাকার খরচ ও অন্যান্য ব্যয় বাড়ে। বিদেশ ভ্রমণের পরিকল্পনাও খরচ বাড়ার কারণে কঠিন হয়ে যায়। যেসব ব্যবসা আমদানি নির্ভর কাঁচামাল ব্যবহার করে তাদের খরচ বাড়ে, ফলে তারা নতুন বিনিয়োগ পিছিয়ে দিতে পারে, নিয়োগ কমাতে পারে বা কর্মীদের সুবিধে কমাতে পারে। এতে আয়ের স্থিরতা নষ্ট হয়। রুপির দুর্বলতা ক্রমে ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এবং মাসিক বাজেটে অতিরিক্ত চাপ তৈরি করে। রুপির 5%-এর বেশি পতন এটিকে 2025 সালের সবচেয়ে খারাপ পারফর্মিং এশীয় মুদ্রায় পরিণত করেছে। সব মিলিয়ে রুপির দাম 90 স্পর্শ করা শুধুই একটা তথ্য নয়, এটি কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এরকম চলতে থাকলে সামনে আরও আর্থিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। টাকার দাম পড়ছে, জিডিপির ভাওতা ধরা পড়ে গেছে। মোদিজির সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। এত খারাপ অর্থনীতি, কিন্তু তাতেও এত বড়াই করে কি করে বলো তো? সবই জুমলা, বুঝলি? মানুষের পেটে ভাত নেই, এদিকে এক শ্রেণীর লোক বড় লোক হয়েই যাচ্ছে। কিন্তু মোদিজি তো সবসময় এসে বলেন যে উনি আম আদমির লোক। মোদিজির কাছে আম আদমি কারা? উচ্চবিত্ত আর আদানি আম্বানিরা। মানে এরকম কেন বলছো? 2025-এ যখন টাকার রেকর্ড পতন হচ্ছে তখনই জুলাই মাসে একটা রিপোর্টের কথা বলি। কি রিপোর্ট বলো তো? এই 2025-এই আদানি আম্বানিরা আরো ধনী হয়েছেন। শুধু জুলাই মাস অব্দি হিসেব বলছে আদানি আম্বানি আর কিছু কোটিপতি 40,000 কোটি টাকা মুনাফা করেছে। বাপরে, দেশের টাকা পড়ছে আর বড়লোকেরা বড়লোক হয়েই যাচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয়, মোদিজির এই ইমেজ, জনদরদি ইমেজ, এই গোটাটাই একটা মিথ। মিথ মানে কি বলতে চাইছো? তুই এই রিপোর্টটা দেখ, সবটাই বুঝে যাবি। 2025 সালের জুলাই মাসেই অর্থনৈতিক বিশ্লেষক হার্দিক যোশী একটি বিস্ফোরক রিপোর্ট পেশ করেন। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসের সাম্প্রতিক পরিসংখ্যানের উপর ভিত্তি করেই রিপোর্ট দিয়েছিলেন যোশী। তাঁর রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান অর্থনৈতিক বৈষম্য অনেক দিক থেকে ব্রিটিশ আমলের চেয়েও খারাপ। মোদি জামানায় ভারতের অবস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেস 2024, ইন্ডিয়া টুডে এবং ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী 1% মানুষের কাছে দেশের 40.1% সম্পদ। নিম্নবিত্ত 50%-এর হাতে আছে মাত্র 6.4% সম্পদ। উচ্চবিত্ত 10% উপার্জন করছে জাতীয় আয়ের 57.7%। দেশের অর্ধেক মানুষ যখন টিকে থাকার জন্য লড়াই করছে, আর কিছু মানুষ বিলাসবহুল জীবন কাটাচ্ছে। তিনি মনে করেন এই বৈষম্যের মূল কারণ কিছু নীতি যা ধনীদের সুবিধে দেয় এবং সাধারণ মানুষের সমস্যা বাড়ায়। ধনীদের সুবিধে দেওয়ার জন্যই ভারতের বর্তমান কর ব্যবস্থা, দুর্বল শ্রম আইন, বড় কর্পোরেটের একচেটিয়া প্রভাব বিস্তার ও ছোট ব্যবসার সংকট, রিয়েল এস্টেট ও শেয়ার বাজারে লাভ যা মূলত ধনী শ্রেণীর জন্য।
রাজনৈতিক দান ও লবিং, উচ্চবিত্ত ব্যবসায়ীদের জন্য সরকারি পক্ষপাতিত্ব। যোশীর মতে মোদী সরকার ইচ্ছে করেই এই অর্থনৈতিক ব্যবস্থা বজায় রেখেছে, কারণ এইসব বিজনেসম্যানরাই নির্বাচনে কোটি কোটি টাকা ঢালে। মিডিয়া কি বলবে তাও তারা ঠিক করে দেয়। তারা সম্পদ পুনর্বন্টনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। তারা মধ্যবিত্তকে বোঝাতে চায় যে দরিদ্রদের সাহায্য করা নাকি ফ্রি সুবিধে, অথচ এইসব দান ধ্যান দেখিয়ে তারা নিজেরাই কোটি কোটি টাকার কর ছাড় পায়। যোশী মনে করেন ভারতের সমস্যা দারিদ্র্য নয়, বন্টন। ভারতীয়রা সম্পদ তৈরি করে কিন্তু ভাগ নিজেদের মধ্যে করে না। টাকার দাম 90 ছুঁয়েছে এই বছর, আর এই বছরেই সামনে এসেছিল যোশীর রিপোর্ট। শুধু তাই নয়, জুলাই মাসেরই আরেকটি রিপোর্ট বলছে এই বছরে বাজারের ওঠানামা সত্ত্বেও ভারতের শীর্ষ শিল্পপতিরা ডিভিডেন্ড আয়ে মুনাফা করেছেন। 2025 সালে তারা মোট প্রায় 40,000 কোটি টাকার ডিভিডেন্ড পেয়েছেন। সর্বোচ্চ আয় করেছেন শিব নাদার HCL থেকে 9,902 কোটি টাকা। বেদান্তের 17,009 কোটি ডিভিডেন্টের মধ্যে অনিল আগরওয়াল পরিবার পেয়েছে 9,591 কোটি। আজিম প্রেমজি পরিবার উইপ্রো থেকে 4,570 কোটি। আম্বানির রিলায়েন্স থেকে 3,655 কোটি। ইনফোসিস 2,331 কোটি। সুনীল মিত্তল 2,357 কোটি। দিলীপ সাংভি 2,091 কোটি। অ্যাস্টার ডিএমের MA মুপেন 2,469 কোটি আয় করেছেন। বড় লোকরা আরও বড় লোক হচ্ছে, গরিবরা আরও গরিব। বাহ মোদিজি বাহ। তুমি আমাকে একটা রাজার কথা বলতে না? কোন রাজা বলতো? কত গল্পই তো তোকে বলি। ওই যে রাজার সাম্রাজ্য পড়ে যাচ্ছিল কিন্তু রাজা বাজনা বাজাচ্ছিলেন। রোমের সম্রাট নিরো, যখন তার রাজ্য পুড়ে যাচ্ছিল বলা হয় নিরো তখন প্রাসাদে বসে বেহালা বাজাচ্ছিলেন। হ্যাঁ, আমার ওই রাজার কথাই মনে পড়ে যাচ্ছে। দেশের টাকার দাম পড়ছে আর মোদিজি ঘনিষ্ঠ ব্যবসায়ীরা টাকা কামিয়েই যাচ্ছেন। আর মোদিজি, তিনিও তো দিব্যি আছেন। হ্যাঁ, দিব্যি ভোট গুনছেন, ভাষণ দিচ্ছেন। তবে একটা কথা আছে। কি কথা বলো তো? নগর পুড়লে দেবালয় কি এড়ায়? শহর যখন পড়ে তখন সে আগুনে দেবালয়ও জ্বলে যায়। মানে তুমি একথা বললে কেন? এই যে অর্থনীতির বেহাল দশা, টাকার দাম পড়ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান খারাপ হচ্ছে, তোর কি মনে হয় কতদিন সরকার এরকম ভাবে ভুল বুঝিয়ে রাখতে পারবে? সে তো জানি না, তবে কিছু মানুষ তো এখনো অন্ধের মতো হেঁটে যাচ্ছে, প্রশ্নই করছে না। কিন্তু সেটা কতদিন? মানুষ কিন্তু একদিন প্রশ্ন করবেই। মনে রাখিস ভাই, ব্রিটিশ সাম্রাজ্য থেকে রোমান এম্পায়ার সবার পতন হয়েছিল। আমাদের দেশে এখনো কিন্তু গণতন্ত্র আছে। এটা তুমি ঠিক বলেছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।